স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশ। স্বাগত আরও একবার প্রযত্নে বাংলাদেশ। এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি তানিয়া হারুন। বহুল প্রতীক্ষিত গণভোটে ৬৮% মানুষ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে হ্যাঁ ভোট দিয়ে তাদের মতামত জানিয়েছে। সনদের আদেশ অনুযায়ী এখন নির্বাচিত এমপিদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা থাকলেও এখনও তা করা যায়নি, কারণ সংবিধানে এটি নেই। সেই কারণ দেখিয়ে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা থেকে বিরত রয়েছে। এদিকে জুলাই সনদ অনুযায়ী সংসদ নির্বাচনের ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে পরিষদের অধিবেশন আহ্বান করার কথা থাকলেও সেই সময়সীমাও আগামীকাল ১৫ মার্চ শেষ হতে যাচ্ছে। বিএনপির এমন অবস্থান জাতিসংঘে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার শামিল আখ্যা দিয়ে আগামীকাল রবিবারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। তারা বলছে, গণভোট অস্বীকার করলে নির্বাচন, সরকার, সংসদ সবই অবৈধ। তাই পরিষদ গঠন করে গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারই বৈধতার একমাত্র পথ। এমন প্রেক্ষাপটে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত সংসদেই করা হবে। কেমন হতে যাচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫-এর ভবিষ্যৎ? সংবিধান সংস্কার পরিষদ গঠনের সমাধান সংসদ না রাজপথ? এই আলোচনায় আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এবং আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। শুরুটা করতে চাই আলাউদ্দিন মোহাম্মদ আপনাকে দিয়ে। যেমনটা বলছিলাম, গণভোটে সংখ্যাগরিষ্ঠ মানুষ জুলাই জাতীয় সনদের পক্ষে মত দিয়েছে। সংবিধান সংস্কার পরিষদ এখনও সেটি গঠন হয়নি। সময়সীমা শেষের দিকে, অর্থাৎ কালকে ১৫ মার্চ সেই সময়সীমা শেষ হচ্ছে। এদিকে ১১ দলীয় জোট হুঁশিয়ারি দিয়েছেন, আগামীকালের মধ্যে আসলে যদি সংবিধান পরিষদের যে অধিবেশন সেটি ডাকা না হলে তারা রাজপথে নামবেন, এমনটা হুঁশিয়ারি দিয়েছেন তারা। আপনার কাছে জানতে চাই, এনসিপি কি ভাবছে গণভোটের রাজনৈতিক ম্যান্ডেট ও সংবিধান আইনি কাঠামোর মধ্যে এই যে সমন্বয়টা আসলে কিভাবে হওয়া উচিত? আপনাকে ধন্যবাদ। সহলোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত, এটা খুব দুঃখজনক যে আমরা এমন একটা শুরু করতে হলো যে শুরুটা আপনার এটা শেষের দিকে যেতে পারবে না। শেষের দিকে যেতে পারবে না বলতে এরকম যে আপনি ধরেন যেটার উপর ভিত্তি করে নির্বাচন হলো, আমরা দেখেছি নির্বাচন কিন্তু এবার একটা হয় না, নির্বাচন হচ্ছে দুইটা। হ্যাঁ, এবং এখানে দুইটা যেহেতু নির্বাচন হয়েছে, স্বাভাবিকভাবেই দুটা নির্বাচনে জনগণ রায় দিয়েছে এবং আপনি একটা রায় গ্রহণ করলেন। একটা রায়ের ভিত্তিতে আপনি সংসদ ডাকলেন, অধিবেশন ডাকলেন, মন্ত্রিসভা হলো, সরকার গঠন হলো। আপনি আরেকটা রায়কে পুরোপুরি আপনি অগ্রাহ্য করলেন। আপনি বললেন যে এখানে আপনার জুলাই সনদ আপনি বাস্তবায়ন করবেন, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করাটা কিন্তু এখানে মানে মুখ্য উদ্দেশ্য ছিল না গণভোটের জন্য। গণভোটের মুখ্য উদ্দেশ্য ছিল যে আপনি একটা সংস্কার অধিবেশন ডাকবেন, সংস্কার অধিবেশনে আপনি সর্বসম্মতিক্রমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা এই জুলাই সনদকে রেটিফাই করবেন। আপনি এটাকে একটা ঐতিহাসিক মর্যাদা দিবেন, এটাকে একটা আইনি ভিত্তি হিসেবে দাঁড় করাবেন এবং ভবিষ্যতে যাতে কখনোই এই জুলাই সনদের কোনো কিছু আর আপনার রিভার্স না করতে পারে। এখন আপনি যদি কেবল আপনার এই সনদ যেটা সাইন করেছেন অথবা যেটা এগ্রি করেছেন সেটা বাস্তবায়নই করবেন, আমাদের গণভোট তো প্রয়োজন ছিল না। গণভোটটা কেন প্রয়োজন হলো? এই প্রেক্ষিতে কিন্তু আমাদের ফিরে যেতে হয় কিছু জায়গায়, যে কথাগুলো আজকে আবার উঠে আসছে যে সংস্কার পরিষদ নামে নাকি কোনো পরিষদ হয় না। আমরা তো যখন আপনার সেপ্টেম্বরে ২০২৪-এর যত নাগরিক কমিটি করেছিলাম, তখন আমরা 4টা উদ্দেশ্য বলেছিলাম। এর মধ্যে একটা ছিল যে আমরা একটা গণপরিষদ গঠন করে, ওই সময়টার কথা যদি চিন্তা করে দেখেন, তখন কিন্তু আসলে সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধান সম্মত যারা এখানে দায়িত্বে ছিল সবাই কিন্তু অ্যাবসেন্ট ছিল, মানে একটা শূন্যতা তৈরি হয়েছিল, যার পর আমরা দেখি যে আপনার সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে আপনার রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার জন্য আদেশ দেন। তো সেই প্রেক্ষিতে যদি দেখেন, তখন কিন্তু গণপরিষদের দাবিটাই ছিল মুখ্য এবং ওইটাই ছিল বৈপ্লবিক এবং ওইটাই ছিল স্বাভাবিক। তখন সবাই বলল যে না, গণপরিষদ আসলে আপনার এটা নতুন সংবিধানের জন্য দরকার হয়, যেহেতু সংবিধানে আমূল সংস্কার প্রয়োজন, তখন আমরা একটা সংস্কার পরিষদ গঠন করলে হয়ে যাবে। তার মানে গণপরিষদ নির্বাচন থেকে যে এটা গণভোটে নিয়ে আসা হলো, গণভোটে তো নিয়ে আসা হলো মূলত বিএনপির দাবির প্রেক্ষিতে। তারপর যদি দেখেন, আমরা যদি দেখি যে না, গণভোট এবং সংসদ নির্বাচন যেহেতু দুটো আলাদা নির্বাচন, তখন একটা দাবি ছিল যে আমরা একটা আগে চাই, যেটা সংস্কারের জন্য একটা আগে চাই, তারপর আমরা সংসদ নির্বাচনে যেতে পারি। কিন্তু বিএনপির দাবির প্রেক্ষিতে কি করা হলো যে সংস্কারের যেই ভোট, গণভোট এবং
সংসদ নির্বাচন দুটো একই দিনে হলে কি হবে, যুক্তি দেওয়া হলো যে সময় বাঁচবে, সরকারের অর্থ বাঁচবে এবং এটা স্বাভাবিকভাবে সবকিছু মিলিয়ে হবে। এখন রায় আপনি দুইটাই নিলেন এবং এটার পক্ষে প্রচারণা করলেন যে গণভোটে আপনি হা দিন, জনগণকে আপনার রায় দেওয়ার জন্য উদ্বুদ্ধ করলেন, কিন্তু জনগণের রায়টাকে আপনি অমান্য করছেন। এখন অমান্য যে করছেন, এই জায়গায় যদি আমরা দেখি যে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আপনার সনদ সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন, এগুলো তো আসলে কোনোটাই সংবিধান সম্মত না। বাংলাদেশ যে অন্তর্বর্তীকালীন সময়টা আমরা অতিবাহিত করেছি, এটা তো আসলে কোনোটাই আপনার স্বাভাবিক সময় ছিল না। এটা ছিল একটা আপনার মানে অস্বাভাবিক সময়, যে সময়টা থেকে আমাদেরকে আবার গণতন্ত্রের পথে ফিরে আসতে হয়েছে। এই সময়ের যে অর্জনটা, এই সময়ে যে একটা এক্সারসাইজ হলো বাংলাদেশে, যে আমরা আসলে পুরনো রাষ্ট্র ব্যবস্থাটা চাই না, পুরনো যে ব্যবস্থা আসলে স্বৈরতন্ত্রের জন্ম হয়, ফেসিবাদের জন্ম, সেটা আমরা চাই না। এবং সবাই এগ্রি করলাম যে আমরা এই জায়গাতে আমরা সংস্কার নিয়ে আসবো, শুধু সংস্কারই নিয়ে আসবো না, এটাকে আমরা সংবিধানে সন্নিবেশিত করব, যাতে পরবর্তীতে কেউ এসে এটাকে আপনার আর রিভার্স না করতে পারে। তাহলে আমরা এখনও কোন জায়গায় আসলাম? আমরা সরকারের উপর আস্থা রাখতে হবে যে হ্যাঁ আমরা সংস্কার করব, সনদ বাস্তবায়ন করব। আমরা তো আস্থা শেখ হাসিনার উপরও রেখেছিলাম, আমরা আস্থা অতীতের সরকারগুলোর উপর রেখেছিলাম। বিষয়টা হলো যে রাষ্ট্র তো কন্ট্রাক্ট দিয়ে চলে, চুক্তি দিয়ে চলে। কারণ আপনি বলেন যে আপনি করবেন, আমরা বিশ্বাস করলাম, তাহলে চুক্তিটা আপনার সই করা, অথবা আপনি যদি বলেন যে সংস্কার পরিষদের শপথ নিয়ে সেই সংস্কার পরিষদে কেন আপনি রায়টা দিচ্ছেন, আপনার তো টু থার্ড মেজরিটি আছে। তো আমাদের যে জায়গাটা যদি বলেন যে কেন 11 দলীয় জোট এই 30 দিনের মধ্যে যদি অধিবেশন না ডাকা হয়, কেন আমরা নীরব থাকতে পারবো না? প্রথমত এটা তো ঐতিহাসিক দায়। আপনি যেই ক্রাইসিসটা ভবিষ্যতে তৈরি হবে এই পুরো অন্তর্বর্তী সময়টা নিয়ে, এই নির্বাচন নিয়ে এবং নির্বাচন পরবর্তী যে সরকার, আপনি হয়তোবা আজকে সরকারের হানিমুন পিরিয়ড চলছে, হয়তোবা আমরা সরকারের সব কিছুকেই খুব আপনার সুন্দরভাবে দেখছি, বাট স্বাভাবিকভাবে বাংলাদেশের মতো দেশে কিন্তু সরকারের যেই আপনার সময়, সরকার যে পরিচালনাটা খুব স্বাভাবিক, মানে এত সহজ হয় না। প্রতিদিন যাবে, চ্যালেঞ্জ আসবে, তারপরে সরকারের ভিতর থেকে, দলের ভিতর থেকে বিভিন্ন ধরনের আপনার বৈপরীত্য তৈরি হবে, তখন সরকার দুর্বল হবে, চ্যালেঞ্জের মুখে পড়বে। তখন আপনি যদি এই সময়টার মধ্যে আপনার কমিটমেন্ট অনুযায়ী এই বাস্তবায়নে না যান, ওই চ্যালেঞ্জের সময় সরকারকেই কে বাঁচাবে, রাষ্ট্রকে কে বাঁচাবে? আমরা তো অভ্যুত্থানের মাধ্যমে শুধুমাত্র আপনার সরকারকে ফেলে দেই নাই, আমরা কিন্তু রাষ্ট্রটাকেও কিন্তু আপনার সাফার করতে হয়েছে, মানুষকে সাফার করতে হয়েছে। সো আজকের বিএনপির এই ভুলের কারণে, তাদের এই উদ্ধত্তের কারণে যদি ভবিষ্যতে বাংলাদেশে শুধুমাত্র বিএনপি না, বিএনপির মানুষ কি বাংলাদেশের নাগরিক না? যদি মনে হয় যে বিএনপির সরকার ফেল করে, এটা কি বাংলাদেশের ফেলুন না? বিএনপির কোনো নেতা যদি আপনার মনে হয় আপনার কোনোভাবে এফেক্টেড হয়, বিএনপির রাজনীতি যদি এফেক্টেড হয়, এটা কি বাংলাদেশের জন্য একটা আপনার নেতিবাচক দিক না? আমরা যদি পুরো বাংলাদেশকে ধারণ করি এবং গণঅভ্যুত্থানের পূর্বের যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশে ফেরত না যেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ঐতিহাসিক দায় নিয়ে এই সংস্কার পরিষদের বিএনপিকে শপথে বাধ্য করতে হবে এবং সংস্কার পরিষদের মাধ্যমে কমিটেড জুলাই সনদ বাস্তবায়নে আমাদেরকে যতটুকু সম্ভব। আপনি তো বলছেন সংসদে তো আমরা আছি, যদি মনে হয় এটাকে সংসদ, যেমন আপনি সংসদে তো আর সংস্কার পরিষদের শপথ নিতে বাধ্য করতে পারছেন না, এখন আপনি কি করবেন? আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া কি? গণতান্ত্রিক প্রক্রিয়া যদি মনে হয় সংসদের বাইরে আপনার বাংলাদেশের মতো দেশে রাজপথ কিংবা আপনার সরকারকে চাপের মধ্যে রাখাটাই আপনার কাজ করে এখানে, তাহলে সেটাই হবে এবং সেটার মাধ্যমে কিন্তু এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সংসদের বাইরে রাজনীতিতে যাওয়া মানে এই না যে এখানে গণতন্ত্র হুমকির মুখে পড়ছে, বরং কিছু কিছু ক্ষেত্রে সংসদকে সঠিক রাখার জন্য, রাষ্ট্রকে সঠিক পথে রাখার জন্য বাইরের চাপ অনিবার্য হয়ে ওঠে। জি, ফাহিমা নাসরিন মুন্নি, যেমনটা আলাউদ্দিন মোহাম্মদ বলছিলেন যে প্রক্রিয়া নিয়ে কথা বলছিলেন, সেই প্রক্রিয়া ধরেই যদি আপনার কাছে একটু আসতে চাই, 68% মানুষ এবার হ্যাঁ ভোট দিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পক্ষে মত দিয়েছে। অন্যদিকে বিএনপি বলছে সংবিধানে এই সংস্কার পরিষদের বিধান না থাকায় তারা শপথ থেকে বিরত রয়েছেন, আগে সাংবিধানিক কাঠামো তৈরি করা প্রয়োজন। একটু জানতে চাই বিএনপি কিভাবে আইনি কিংবা সাংবিধানিক প্রক্রিয়া মেনে আসলে ধাপে ধাপে এই বাস্তবায়ন করতে চায় সংবিধান সংস্কার পরিষদ, সেই বিষয়টি নিয়ে যেহেতু প্রশ্ন উঠছে, আপনার মতামত কি বলে? না, আমি তো একজন আইনজীবী হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে যেটুকু বুঝি, যেটা নেই আপনার সামনে, আপনি সেটার মধ্যে ঢুকে কিভাবে কথা বলবেন? মনে করেন আপনার সামনে একটা বইয়ে একটা কবিতা আপনি পড়বেন, আমি বলছি কবিতাটা বলেন, আপনি বললেন কবিতাটা তো নেই। দেখেন, মোটে 1 মাস হয়েছে, একটা নির্বাচন হয়েছে, বহুল প্রতীক্ষিত, সরকার গঠন এখনও হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে। আপনারা দেখছেন মোটে স্পিকার এবং ডেপুটি স্পিকার নিয়োগ করা হয়েছে।
এরই মধ্যে আমরা দেখেছি যে বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে যেমন তাদের নির্বাচনী প্রতিশ্রুতি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং অন্যান্য যা দিয়েছিল সেগুলো করছে। গণভোটে আমাদের প্রথম থেকেই আমাদের স্ট্যান্ডটা অত্যন্ত পজিটিভ। আমরা বলেছি যে এটা হ্যাঁ ভোটে ভোট দেবার জন্য সারা দেশের মানুষকে আমরা উদ্বুদ্ধ করেছি, বলেছি। এখন 68% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, সেটা ঠিক আছে তো, কিন্তু সংবিধানে সন্নিবেশিত করতে হবে যেই বিধি, যেই বিধানগুলো সংবিধানে নেই। কারণ গণ অভ্যুত্থান যেটা হয়েছে, হাজার হাজার ছাত্র জনতার রক্তের ওপরে যেই একটা পরিবর্তন, ফ্যাসিবাদ যখন পালিয়ে গেল, তো এইভাবে বলে দেয়া ঢালাওভাবে যে বিএনপি শপথ গ্রহণ করেনি, আপনি তো দেখেছেন যত আমাদের দেশের বড় বড় আইনজ্ঞ যারা আছেন, যারা এখনো বেঁচে আছেন, ওনাদের কথাবার্তাও তো শুনেছেন যে তারা সবাই বিএনপির এই স্ট্যান্ডের সাথেই আছে, আইনের সাথেই আছে, সংবিধানের সাথেই আছে। কারণ সংবিধানটা তো স্থগিত করা হয়নি। গণ অভ্যুত্থানে যদি বলা হতো যে আমরা এই সংবিধান মানি না, সংবিধান স্থগিত, সেটা তো হয়নি। কাজেই যখন তারা এই যে এনসিপি সহ যারা আছে, তারাও তো আপনার শপথ নিয়েছিল সেই দিন রাষ্ট্রপতি, যেখানে ওই যে 3 দিন ছিল না সরকার, 5, 6, 7, 8 তারিখের কথা বলছি। তো তখন আপনার এখন জাতিসংঘে প্রতারণা, এই ধরনের একেবারে ঢালাও একটা মন্তব্য করা, হ্যাঁ, এটার সময় এখনো আসেনি। এটা সময় আপনার আসতে হবে। প্রত্যেকটা জিনিসের একটা স্থান, কাল এবং পাত্র আছে। এখন ঘোড়ার আগে ভাই গাড়ি যায় না, আগে ঘোড়া তারপর গাড়ি। এখন ঘোড়াই নাই, আপনি গাড়ি নিয়ে টানাটানি করছেন, সেটা হবে না। দেখেন, জামাত আর 11 দলীয় জোট এখন বলে, সবাই যেটা বলে আমরা জানি, দেখি যে এনসিপি তাদেরও জামাতের খুব একটা প্রভাব এবং প্রতিপত্তি আছে, কিংবা অন্যান্য আরও যে পার্টিগুলো হয়েছে জামাতের ABC টিম, তো সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন এই গণভোট কিংবা সংবিধান সংস্কার যে পরিষদ, এগুলো নিয়ে বিএনপি অস্বীকার করবার তো ভাই কিছু নেই। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হবে, এই কথা তো বলা হয়েছে, আমাদের নেতাই বলেছেন। এখন এই যে একটা বহুল যে আমাদের একটা নির্বাচন যেটা হয়েছে, সরকার যেটা গঠিত হচ্ছে, একটা নিঃশ্বাস নেওয়ারও তো সময় দিতে হবে, স্ট্রাকচারটা তো সম্পূর্ণ হতে হবে। হ্যাঁ, তো সেটার একটা সময় যে সংসদে প্রতিনিধি আপনার নির্বাচন করেছে সাধারণ মানুষ, সত্যি সেই কথা সত্যি, যেটা করতে পারেনি গত 4টা নির্বাচনে। এখন সেই নির্বাচনটা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলছে, যেটা আপনার অনাকাঙ্ক্ষিত আমি বলবো। কারণ আমরা প্রত্যেকটা মানুষ দেখেছি এবং ভোট দিয়েছি দীর্ঘদিন পর। দেখেন, জুলাই সনদ যেটা, সেটাতে এনসিপি তারা কবে সাইন করেছে? আমরা তো শুরু থেকে উইথ আমাদের যেটা আপনার নোট অফ ডিসেন্ট ছিল, আমরা তো এটা আমাদের সদিচ্ছা আছে দেখেই আমরা সাইন করেছি। এখন শুরুতেই আর কি আমি বলছি, যদিও সেখানে কথা ছিল যে ওই যে উইথ আমি যেটা বললাম নোট অফ ডিসেন্ট, সেগুলো ছিল না। এখন সেটাকে র্যাটিফাই তো করতে হবে, করবে, সেই কথা তো কেউ আমাদের দল থেকে কেউ অস্বীকার করেনি, সই করেছে, এবং সেটা র্যাটিফাইও করা হবে উইথ ডিউ টাইম, যে সেটার জন্য আপনার সময়, সুযোগ সব কিছু আপনার লাগবে। এখন সংবিধানের একটা আমূল সংস্কার প্রয়োজন, একটা সংস্কার প্রয়োজন আছে যেন ফ্যাসিবাদ আপনার জন্ম না নিতে পারে, যেই কথাগুলোতে আমরা অলরেডি একমত হয়েছি দিনের পর দিন, প্রায় বছর খানেক ধরে যে মিটিংগুলো হয়েছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, বিএনপি কিন্তু মানে এই গণ অভ্যুত্থানের বহু আগের থেকে সংস্কারের পক্ষের একটা দল। আপনাদের মনে আছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি কিন্তু ওই যে ভিশন 2030 বহু আগে দিয়েছিলেন, এবং তার পরবর্তীতে 27 দফা, সেখান থেকে 31 দফা। তখন তো আপনার গণ অভ্যুত্থানও হয়নি, আর এখন যেসব সংস্কার কমিশন যেগুলো দেখছেন, এগুলো কিছুই ছিল না। তো যাই হোক, এখন হয় কি, আমরা চেষ্টা করছি যে বিএনপির পক্ষে আপনার যেই সরকারটা গঠন করেছে, সেখানে সমস্ত কিছু আইনগতভাবে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, এবং সেই সাথে সাংবিধানিক যে বাধ্যবাধকতা আছে, যে বিধি নিষেধগুলো আছে, সেগুলো সব কিছু সমুন্নত রেখেই আমরা চাই না কোনো দিন ফ্যাসিজম আর ফিরে আসুক। পরিবর্তনের হাওয়া কীরকম লেগেছে সেটা তো বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যেই পজিটিভ একটা বার্তা নিয়ে এসেছে। আজকে আমাদের যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনারা তো দেখছেন, ফ্যামিলি কার্ড প্রমিস করেছিল, তো ফ্যামিলি কার্ড অলরেডি কিভাবে উনি দিয়েছেন
37,000 এবং সেই সাথে 4 কোটি পরিবারকে এবং তার সাথে অন্যান্য কৃষক কার্ডের আপনার যে ইয়েটা চলছে। এখন সরকার, এই বিএনপির সরকার আর আওয়ামী লীগের সরকার ভাই এক না। আবার জামাত আর 11 দল তারা আওয়ামী লীগের আচার আচরণ করুক, সেটাও কাম্য না, সেটাও অনাকাঙ্ক্ষিত, সেটাও অনভিপ্রেত। বাংলাদেশের মানুষ সেটা চায় না। বাংলাদেশের মানুষ কি চায়? একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবেন। কেবল একেবারে বিরোধিতার জন্য বিরোধিতা, প্রথম দিন ওয়াকআউট করলেন, ভালো কথা, ওয়াকআউট করবার আপনার বিধিবিধান আমাদের সংসদীয় গণতন্ত্রে যেহেতু আছে, ঠিক আছে, সেটা আপনারা করেন। কিন্তু তার মানে এটা না যে আপনারা একেবারে শুরুতেই একটা জিনিস যেটা পরিপক্ক তো দূরের কথা, এখনো স্ট্রাকচার মোটে আস্তে আস্তে গোছানো হচ্ছে, তখনই শুরু করে দিলেন এমন একটা জিনিস, এমন একটা অবস্থা যে যাতে করে আপনার যেই সরকারটা মনে রাখতে হবে যে আজকে আমাদের বাংলাদেশের অর্থনীতি সহ প্রত্যেকটা প্রতিষ্ঠান যখন ধ্বংস করে দিয়ে গেছে যেই ফ্যাসিস্ট যারা পালিয়ে গেছে ভারত এবং অন্যান্য দেশে, তো সেই প্রতিষ্ঠানগুলোকে আপনার আস্তে আস্তে ধীরে ধীরে, রাতারাতি তো আর কোনো কিছু শটান দাঁড়িয়ে যায় না। এটার জন্য তো আপনাকে যৌক্তিক সময় দিতে হবে। আর সংসদ ফাংশন করতে আপনার সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি এবং বিধি নিষেধ, এটা তো আপনাকে মানতে হবে, আমাকে মানতে হবে। এখন আপনারা কেউ আপনার ন্যাশনাল অ্যান্থেমের সময় আমি দাঁড়ালাম না, এটার জন্য পরে একটা ব্যাখ্যা আপনি দিতে পারেন, কিন্তু বাংলাদেশের যেই জন্ম, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, আমি আওয়ামী লীগের মতন বলছি না, চেতনার আমি করছি না, কিন্তু সেটাও মানুষ কিভাবে দেখেছে এটাও বুঝতে হবে। জি, সংসদে জাতীয় সঙ্গীত ইস্যু, সেই বিষয়টি নিয়েও আসবো। তার আগে একটু আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে একটা প্রশ্ন রেখে আমি একটু বিরতিতে যেতে চাই। প্রশ্নটা হচ্ছে, যেমনটা ফাহিমা নাসরিন মুন্নি বলছিলেন যে সংসদ গঠনের পর আসলে সময় প্রয়োজন, কাল প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় সংস্কার বাস্তবায়নের জন্য সরকারকে আসলে কিছুটা সময় দেয়া দরকার আসলে, নাকি রাজপথের রাজনীতি বদলে সংসদীয় আলোচনার মাধ্যমে আসলে আমাদের সমাধান খোঁজা উচিত? তাহলেই কি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে কিনা, সেই বিষয়টি নিয়ে একটু আসবে। একটি বিরতি নিয়ে ফিরছি। প্রযত্নে বাংলাদেশে এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরও একবার প্রযত্নে বাংলাদেশে। আলাউদ্দিন মোহাম্মদ, বিরতির আগে আপনাকে আমি প্রশ্ন রেখেছিলাম যে আসলে রাজপথের বদলে সংসদে যেই আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে আসলে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাটা যেমন জরুরি, সেই ক্ষেত্রে আপনার মতামত কি? যেমনটা ফাহিমা নাসরিন মুন্নিও বলছিলেন যে একটু সময় প্রয়োজন, সেই ক্ষেত্রে সময় যদি আপনি বেঁধে দেন কালকে পর্যন্ত, 15 মার্চ পর্যন্ত, পরে রাজপথে যদি সমাধান হয়, এই যে রাজনৈতিক স্থিতিশীলতা বারবার তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার মতামত কি? আরেকটু জানতে চাই, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ যেই সংসদে জাতীয় সঙ্গীত ইস্যুতে বিতর্ক উঠেছিল, যেই ব্যাখ্যা দিয়েছিলেন, সেই ব্যাখ্যা নিয়েও আপনার মতামতটা একটু জানতে চাই। শেষ দিয়ে শুরু করব? শুরু করুন। আমার মনে হয় হান্নান মাসুদ যে ব্যাখ্যা দিয়েছে, গতকাল বিএনপির মুন্সিগঞ্জের সাংসদ আরিফ ভাই খুব সম্ভবত উনিও সেম ব্যাখ্যাটাই দিয়েছেন। ওনারা প্রথমে খেয়াল করতে পারেন নাই এবং আপনার শব্দ বিভ্রাট ছিল, এবং যখন ওরা টের পেয়েছেন সবাই উঠে দাঁড়িয়েছেন এবং হাসনাত যারা আগে লক্ষ্য করেছেন তারা উঠতে পেরেছেন। আমার মনে হয় এটা বিতর্কটা অহেতুক, এবং যেহেতু জামাতের সম্পর্কে একটা ব্যাপার আছে, আমাদের মুক্তিযুদ্ধের সময়ের তখনকার ভূমিকা নিয়ে, সো এটা আসলে জামাতের ক্ষুদ্র এই ভুলগুলো আসলে অনেক বেশি বড় হয়ে আমাদের সামনে দেখা দেয়। জামাতেরও উচিত এগুলো সম্পর্কে সতর্ক থাকা, অন্তত এই গ্রাউন্ডগুলো যাতে তাদের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, তারা আরেকটু সেন্সিটিভ থাকা উচিত। দ্বিতীয়ত হলো যেটা বলছেন আপনার ফাহিমা আপু, যেটা বললেন যে সময়, এটা খুব গুরুত্বপূর্ণ সময়। এখন জুলাই সনদ বাস্তবায়ন আদেশের যে উল্লেখিত সময়, সেই সময় তো ফিরে আসবে না। এখন সেই সময়ের মধ্যে যদি আপনি অধিবেশন না ডাকেন, আপনি তাহলে সময় দিয়ে কী করবেন? আপনি তো সময় নিয়েছেন, ভালো কথা, আপনি যে দেশ পরিচালনার জন্য, সংসদের জন্য যেটা, সেই সময় তো আমাদের কোনো আপত্তি নেই, আপনি সময় নেন, আরও সময় নেন। আপনি 1 মাসের একদম লাস্ট এর আগেও আমরা দেখেছি, যেমন অধিবেশন ডেকেছেন। নির্বাচন নিয়ে আসলে যখনই প্রশ্ন তোলা হয়েছিল সাবেক দুজন উপদেষ্টাদের নিয়ে, সৈয়দা রিজওয়ানা হাসান এবং জনাব খলিলুর রহমান, তাদেরকে নিয়ে, তখনও আমরা দেখেছি আসলে রাজপথেই নামার হুঁশিয়ারি বারবার দেওয়া হয়, এমনকি জনসমাবেশ করা হয়। এই সব জনসমাবেশ কিংবা এই যে রাজপথের যে সমাধান খোঁজার বিষয়টি, সেটি আসলে কতটা না, আমার প্রথমত যে আপনি দুই উপদেষ্টা, সাবেক উপদেষ্টাদের নিয়ে যে মন্তব্যটা, সেটা একটা আলাদা বিষয়, সেটা না আমি মন্তব্য করছি না। কিন্তু এই সংস্কার পরিষদ, এটা কিন্তু আমি একটু আগে যেটা বললাম যে একটা ঐতিহাসিক দায়। আপনি স্থিতিশীলতার কথা বলছেন, তো
স্থিতিশীলতা কিন্তু একটা আপেক্ষিক টার্ম। আপনি যদি লং টার্ম আপনার সলিউশন চান, সাস্টেনেবল সলিউশন চান, আপনাকে মাঝে মাঝে শর্ট টার্ম স্থিতিশীলতাকে স্যাক্রিফাইস করতে হতে পারে। আপনি যদি স্থিতিশীলতার আসপেক্টে দেখেন, আপনার 24-এর 7 জানুয়ারি নির্বাচনের পর কিন্তু বাংলাদেশ আপাতত স্থিতিশীল ছিল, কিংবা যে কোনো আপনার দুঃসময় স্থিতিশীল থাকে। তো এটা অনেকটা ক্যান্সারের মতো। আপনি যদি ক্যান্সারকে মনে করেন যে আপনি পেইন কিলার দিয়ে সমাধান করবেন, আপনি ক্যান্সার সমাধান হবে না, এটা আপনার 4th স্টেজে চলে যাবে। আমাদের এই সময়টা এরকম যে এখন আপনি যদি 30 দিন সময় পার হয়ে যায়, এখন পার হয়ে গেলে বিরোধী দল রাজপথে, সংসদে, সিভিল কিন্তু সোসাইটিতে ক্যান্সারে তো আপনার কেমো দিতেও 2-3 মাস সময় লেগে যায়। না আপনি তো না, আপনার কাছে যেহেতু অ্যান্টিবায়োটিক আছে, আপনার কাছে তো প্রিভেনশন আছে, আপনার কাছে তো একটা ড্রাফট আছে, আপনি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ আছে, যে আদেশের আলোকে নির্বাচন হয়েছে, এটাকে অস্বীকার করা যাবে? এই আদেশের আলোকে কিন্তু 2টা নির্বাচনই হয়েছে, আপনি শুধু একটা নির্বাচন না। তাহলে আপনি 2টা নির্বাচনের, একটা নির্বাচনের আপনি মেনে নিলেন, আরেকটা নির্বাচনকে আপনি মেনে নিলেন। এখন আপনি অধিবেশন বসিয়ে আপনি সময় নেন, আপনার তো 180 দিন সময় দেওয়া হয়েছে। আপনি 180 দিনের জায়গায় যদি সর্বসম্মতিক্রমে 2/3 মেজরিটির মাধ্যমে এক্সটেন্ড করেন। বাট আমাদের যে জায়গাটা হলো, যেটা অতীতেও দেখেছি, ইভেন আপনি যদি দেখেন যে পঞ্চম সংশোধনী, যেটা আপনার বিএনপি রাজনীতির ভিত্তি অনেকটাই, কারণ সেখানে আপনার সংবিধানের প্রিয়াম্বল, যেটা আমরা আজকে দেখি সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস, সেটা কিন্তু পঞ্চম সংশোধনীতে আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা অ্যাপ্রুভ করেছিলেন। এখন আওয়ামী লীগ কী করেছে, গত আপনার 15 বছর কিন্তু 72 সংবিধানে ফিরে গিয়েছিলেন। ফিরে গিয়ে কিন্তু ধর্মনিরপেক্ষতা, আপনি ধর্মনিরপেক্ষতার পক্ষে, বৌদ্ধবাদের পক্ষে, নাকি আপনার সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস সেটার পক্ষে, সেটা আলাদা বিতর্ক। আপনি যদি প্রক্রিয়াটা দেখেন, প্রক্রিয়া কি হয়েছে, যতদিন আওয়ামী লীগ ছিল ততদিন সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চম সংশোধনকে আপনার অবৈধ করেছেন, করার মাধ্যমে ধর্মনিরপেক্ষতায় ফিরে গিয়েছেন। এখন আবার কি হলো, বিএনপি এখন 2/3 মেজরিটি নিয়ে আসলেন, আসার পর আপনার সেই সংশোধনী বাতিল বলেন কিংবা যেটাই বলেন না করেই আপনি কিন্তু এখন আবার ফিরে গিয়েছেন কোথায়, সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস। এটাতে আমাদের আপত্তি নেই, যদিও আমরা দাবি করেছিলাম বহুত্ববাদ। আপনি তো সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস একটা এক্সট্রিম পজিশনে গেলেন, আবার ধর্মনিরপেক্ষতা তার একটা এক্সট্রিম পজিশন। দুইটার মাঝামাঝি যে পজিশনটা আমরা বলেছিলাম যে সকল ধর্মের আপনার সমান অধিকার এবং সকল ধর্মের আপনার যারা যে নাগরিকগণ নাগরিক হিসাবে তার ধর্মকর্ম বাস্তবায়নের সুযোগ পাবেন। কিন্তু আপনি কিন্তু ওই পঞ্চম সংশোধনী মোতাবেক এখন সব জায়গায় কিন্তু আপনি স্টিকার মেরে দিচ্ছেন যে সর্বশক্তিমান আল্লাহর পূর্ণ আত্মবিশ্বাস, আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন আমরা কিন্তু পঞ্চম সংশোধনে ফিরে গিয়েছি। তাহলে আমি যদি বলি, আগামীতে যদি আপনি এই জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের আপনার অধিবেশন না ডেকে যদি এই সনদ বাস্তবায়ন করেন এবং এটা যদি আরেকটা অ্যামেন্ডমেন্ট হয়, সংশোধনী হয়, সংস্কার না, তাহলে তো একই ঘটনা ঘটবে। পঞ্চম সংশোধনীটা যেটা আপনি ক্ষমতা আসলে থাকে, ক্ষমতা না আসলে থাকে না। আপনি এই যে সনদের এই হাজার শহীদের উপরে দাঁড়িয়ে যে আপনার সংস্কার, দাঁড়িয়ে যে আপনার সংসদ, এই সংসদে বাস্তবায়ন না করেন, তাহলে তো আমরা আবার সেই ইতিহাসে রিপিট করব। মানে আমরা সংবিধান প্রশ্ন, ট্রানজিশন অফ পাওয়ার প্রশ্নটা সাস্টেনেবলি এখানে সমাধান করতে পারবো না যদি না আপনার সংস্কার পরিষদের মাধ্যমে এটা বাস্তবায়ন হয়। জি, আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে ধন্যবাদ। ফাহিম নাসরিন মুন্নি, যেমন আলাউদ্দিন মোহাম্মদ বলছিলেন, আবারও সেই পুনরাবৃত্তি দেখার সুযোগ আছে কিনা সেই বিষয়টি নিয়ে উনি বলছিলেন। আরেকটু জানতে চাই, আরও 5টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার আজকে, তারা কালকে দায়িত্ব গ্রহণ করবেন। এই বিষয়ে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেছেন, প্রশাসক নিয়োগ নিয়ে আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পায়তারা হচ্ছে কিনা সেই প্রশ্ন এখন তৈরি হচ্ছে। এই বিষয়টি নিয়ে আমি একটু জানতে চাই। সিটি কর্পোরেশনে যে প্রশাসক নিয়োগ দিয়েছে যারা জনগণের সাথে সম্পৃক্ত, সেই রকম মানুষজনকেই জনস্বার্থে কিন্তু বেছে নেওয়া হয়েছে ফর দ্য টাইম বিং। এমন না যে এটা একটা অনেক লম্বা সময়, মোটেই তা না। এটা আমাদের দলের মহাসচিবের বক্তব্য আছে খুব পরিষ্কার, অল্প সময়ের ভেতরে কিছু আইন কানুন বিধি নিষেধের ব্যাপার আছে যেগুলো একটু অদল বদল করে নির্বাচনটা দিয়ে দেবে। আর এর মধ্যে ইন দি মিন টাইম আপনার যে প্রশাসক যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, যেহেতু প্রতিষ্ঠানগুলোকে চলতে হবে, প্রতিষ্ঠানগুলোকে ডে টু ডে ফাংশনিং রাখতে হবে, সেই কারণেই আমি তো এর আগে আমার বক্তব্যে বলেছি, দেখেন সবগুলো প্রতিষ্ঠান কিন্তু ধ্বংস করে দিয়ে গেছে, 29 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। এগুলো মাথায় রেখে অর্থনীতি কোনো আপনার বিনিয়োগ আসেনি। এই গত 18 মাসের কথা যদি বলি, কিংবা তারও আগের থেকেই
অর্থনীতি যে ভঙ্গুর কেবল 18 মাসে হয়েছে তা তো না, কারণ 29 লক্ষ কোটি টাকা তো নিয়েছে ওই 3-4টা টার্ম মিলিয়ে। কাজেই সব কিছু মাথায় রেখেই যখন বলা হচ্ছে যে প্রশাসক নিয়োগ বলুন, সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার নির্বাচন, সবই এগুলো আপনার হবে। আর ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখেন, জামাত তাদের জীবনের যে 13টা নির্বাচন যদি আমি ধরি, 13টা নির্বাচনে 4% থেকে 8% ভোট পেয়েছিল জামাত গত 12টা নির্বাচন। সেটা আপনার রাতের নির্বাচন, রাতের ভোটের, কিংবা বিনা ভোটের, কিংবা ডামি নির্বাচন, যেটাই হোক, 4 to 8%। কেবল 91-এ তারা 12% একটু বেশি ভোট পেয়েছিল। এইবার তাদের ভোটের পার্সেন্টেজটা কত? এখন হয় কি বলে না, একটা বাংলা প্রবাদ আছে, লোভে পাপ, পাপে কিন্তু মৃত্যু। হ্যাঁ, তো ওইটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো সব কিছু রেখে তারপরে কথা বলি। আমার ভাই বারবার বলছে 2টো নির্বাচন নাকি হয়েছে। আরেকটা প্রসঙ্গে আসি, নির্বাচন একটাই হয়েছে, সেটা হচ্ছে আপনার সংসদে জনপ্রতিনিধি হিসেবে কারা যাবে সেইটা নির্বাচন। আর আরেকটা যেটা বলেছে গণভোটে, সেটা এটা মতামত আমরা দিয়েছি, ওটাও একটা নির্বাচন, ঠিক আছে, কিন্তু সেটাতে কোনো কিছু এমন না যে আমরা হ্যাঁ ভোট দিয়েছি, হ্যাঁ ভোটের পক্ষে আমাদের অবস্থান। সেই বিষয়টা সংবিধানে যতক্ষণ সন্নিবেশিত না হচ্ছে, সেই বিষয়টা সংবিধানের তফসিলে যতক্ষণ না আসছে, সেই বিষয়গুলো আপনার সব কিছুই আইন এবং কানুন, যেটা আমাদের দলের যারা আছেন পরিষ্কার করে বলেছেন যে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হবে। কেন? সংসদ হচ্ছে সার্বভৌম। আমি আর আপনি এখানে বসে অনেক কথা বলতে পারি, দ্যাট ডাজন্ট মিন এনিথিং। সংবিধান একটা যখন আপনার গণভোট, সংবিধান সংস্কার বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা, সংসদ সদস্য, জনপ্রতিনিধিরা, যা আমাদের বাংলাদেশের মানুষ যাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে? সংসদ হবে সমস্ত আলাপ আলোচনার কেন্দ্রবিন্দু। সংসদে আইন কানুন পাশ হয়। সংসদ ডামি সংসদ আমরা দেখতে চাচ্ছি না, যেমন গত 3-4টা টার্মে আমরা দেখেছি। আর 180 দিন সময়ের ভিতর যদি আপনার যেই সংস্কারের কথা বলা হয়েছে, সেই সংবিধান সংস্কার পরিষদের যেই বিধিনিষেধগুলো আছে, 180 দিন সময়ের মধ্যে যদি না হয় স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে প্রতিস্থাপিত হবে, এটাও খুব আইনানুগ কথা কিন্তু না। এটাও আপনার সংবিধানে ওই যে আবার আসবে, সংবিধান সার্বভৌম। আপনি সংবিধানকে ডিকটেট করতে পারবেন না যে আপনি এটা করেন, কিংবা আপনি কিন্তু এটা করবেন না, আপনি এটা বলতে পারবেন না। দেখেন হয় কি, এখন বিএনপি এত দীর্ঘদিন পর একটা চতুর্মুখী মনে হচ্ছে আক্রমণের ভিতর আমরা আছি। তো আমরা সবাই জানি যে গত 18 মাসে এই যে ইন্টারিম গভর্নমেন্টটা ছিল, সেটার মেইন বেনিফিশিয়ারি কারা ছিল? জামাত। প্রশাসনে বলেন, বিভিন্ন জায়গায় বলেন, পরতে পরতে তাদের লোক আপনার বসা ছিল। তো এখন যেহেতু তারা নির্বাচন, গণভোট, আপার হাউস, পিআর এগুলো দিয়ে ডিলে, একটা প্রসেসটাকে ডিলে করতে বারবার ডিলে করতে চেয়েছে, যেই কারণে বাংলাদেশের মানুষ ইলেকশনের কয়েকদিন আগেও একটা সন্দেহ দোলাচলে দুলছিল যে নির্বাচন কি হবে। তা আল্লাহর রহমতে নির্বাচনটা হয়েছে। একটু সহ্য করেন, একটু সহ্য করেন, একেবারে এত অধৈর্য হয় না। এই বিষয়টি নিয়ে আবারও আসবো, একটি বিরতি নিয়ে ফিরছি, আলোচনায় আবারও ফিরবো। প্রজন্ম বাংলাদেশের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরও একবার প্রজন্ম বাংলাদেশে। আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আত্মগোপনে থাকা বা দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে কিছু চিন্তা কৌশলের কথা জানা গেছে। তারা নির্বাচনে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে, এমনটা তারা জানিয়েছেন। আবার আমরা দেখেছি আওয়ামী নেতাদের বেশ কয়েকজনের জামিনও হচ্ছে। না, এটার নামটা এখানে প্রকাশিত হয়নি, কিন্তু নাম প্রকাশ না করার শর্তে ওই নেতাদের মতে এই ধরনের চিন্তা কৌশলের কথা তারা উল্লেখ করেছেন। এটা একটি পত্রিকাতেও এসেছে। সেই ক্ষেত্রে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন আওয়ামী লীগ পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে বিএনপি। সেই ক্ষেত্রে একটু জানতে চাই, এনসিপি কেন বিএনপির বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে? কোন রাজনৈতিক প্রেক্ষাপটে কিংবা সিদ্ধান্তের ভিত্তিতে এই বক্তব্য? প্রথমত সময় যেহেতু অল্প, ব্রিফ বলি, সেটা হলো যে বিএনপির উপরে আঙ্গুল তোলা মানে যে বিএনপি দায়িত্ব নিয়েছে এরকম না। ব্যাপারটা হলো যে উনি যেটা বলেছেন যেন দায়িত্ব নিয়েছে, মানে আওয়ামী লীগ বিএনপি আসার পর সেলিব্রেট করছে যে আমরা ইউনূস সরকারের ফেসিবাদী শাসন থেকে গণতন্ত্রে ফিরলাম।
তো আসলে এটা তো মানে বিএনপি এইভাবে ইমপ্রেশনটা তৈরি করবে এটা আমরা কি প্রত্যাশাও করি না এবং এটা হয় না আসলে। এখন আওয়ামী লীগ ফেরাতে তো আমাদের কোনো আপত্তি নেই। আওয়ামী লীগ বাংলাদেশের নাগরিক, তারা তো এখানে আছে, কোথায় ফিরতে চায়? রাজনীতিতে ফিরতে চায়। আমি বিশ্বাস করি তারা রাজনীতিতে আছে, কিন্তু বিষয়টা হলো যে রাজনীতিতে থাকা মানে কি? ধরেন আপনি হত্যাযজ্ঞ করবেন, আপনি ধরেন ক্ষমতায় বসে আপনার দলীয় গুন্ডা পান্ডা দিয়ে, পুলিশ দিয়ে আপনি এখানে গণহত্যা চালাবেন, তারপর আবার রাজনীতিতে আসবেন। আসেন, আপনি বিচার শেষ করার পর আসেন। আমাদের তো ধরেন আওয়ামী লীগের সমর্থকদেরকে কোথাও ভোট দিতে দেওয়া হয় নাই, কোথাও কেন্দ্রে যেতে দেওয়া হয় নাই, কোথাও আপনার রাজনীতি করতে দেওয়া হয় না, এরকম তো ঘটনা ঘটে নাই। সেকেন্ডে শেষ করবেন আমাদের সময়। মূল জায়গাটা আমাদের একটাই এখানে কমন হলো যে বিচার হতে হবে, এবং বিচার হতে হবে কি আপনার আমার সন্তানের নিরাপত্তার জন্য, আগামী দিন যাতে এই ধরনের গণহত্যা করে কেউ পার না হতে পারে। তারপর আপনি রাজনীতি করেন, সমস্যা নাই। আর দল হিসেবে আপনি বিচার করেন, বিচারের পর যারা আপনার অভিযুক্ত হবে তাদেরকে আলাদা করেন, এবং যারা নির্দোষ প্রমাণিত হবে এবং বেশিরভাগই নির্দোষ তাদেরকে আপনি এই দেশের নাগরিক হিসেবে নাগরিক সুবিধা অনুযায়ী রাজনীতি করবে। এটা তো আমাদের কোনো বাধা দেখি না। ফারমান নাসরিন মনি, একই বক্তব্য নিয়ে আপনার কাছে আসতে চাই। বিএনপির বিরুদ্ধে যে এই ধরনের বক্তব্য কতটা যৌক্তিক কিংবা অযৌক্তিক? না, যৌক্তিক তো একদমই না। দেখেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, জামিন হচ্ছে। এখন এই জামিন কে দিচ্ছে? কোর্ট না সরকার? জামিন তো কোর্ট দিচ্ছে। আমরা বলেছি আইনের শাসন এবং মানবাধিকার যেটার অ্যাবসেন্স ছিল, অনুপস্থিত ছিল এতগুলো বছর, সেটাকে পুনঃপ্রতিষ্ঠিত করা। গণতন্ত্রের যে মহাসড়কে আমরা উঠেছি, মোটে তো নির্বাচনটা হয়েছে, এটাতে তো সময় লাগবে। এটা তো এমন না। দেখেন, বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে, এত সুশীল বিএনপিতে আছে, এটা আই ডোন্ট থিঙ্ক সো। 29 লক্ষ কোটি টাকা যারা পাচার করেছে, এখন পাচার করে আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে? তারা লবিস্ট, তারা বিদেশে বসে পিআর ফার্ম, লবিস্ট ফার্ম, আরও কত জাতের ফার্ম, সেগুলো নিয়ে ঝাঁপিয়ে পড়বে না আনস্টেবল করতে দেশটা? হ্যাঁ, এটা তো ভাবার কোনো কারণ নেই। দেখেন, আমি মনে করি যে এনসিপির সার্জিস যিনি বলেছেন, ওনার কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ কি আছে আমি ঠিক জানি না, যে বিএনপির আমরা তাদেরকে পুনর্বাসন আওয়ামী লীগকে করতে চাচ্ছি। আমি মনে করি আচ্ছা, আমি মনে করি আওয়ামী লীগ যেহেতু গণহত্যার অভিযোগে অভিযুক্ত, আওয়ামী লীগ যেহেতু মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত, আওয়ামী লীগের বিরুদ্ধে যেহেতু গুমের মতো খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ যত ভয়ঙ্কর, মর্মান্তিক, নির্মম যে অভিযোগগুলো আছে, হাজার হাজার ছাত্র জনতার রক্ত, 40,000 ছাত্র জনতা আহত, হাজার খানেকের কাছাকাছি অন্ধত্ব বরণ করেছে। এখন এর বিচার আসলে হতে হবে বাংলাদেশের মানুষ যেদিন আমরা আবারও নিশ্চয়ই কোনো একদিন এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। আজকের মতো শেষ করছি, দুজনকেই ধন্যবাদ। শেষ করছি প্রজাতন্ত্র বাংলাদেশের আজকের আয়োজন ডিবিসির সঙ্গে।